দেখতে পছন্দ করি বিষয়টা যে আসলে এখনো ততটা অর্জন হয়নি, এখনো অনেক দূর পথ যাওয়া বাকি আছে। আমাদের মনোভঙ্গিতেই, দৃষ্টিভঙ্গিতেই যথেষ্ট পরিবর্তন আনা প্রয়োজন। সেই কারণে আমি বলছি, যদি দিবসের কোনো তাৎপর্য থাকে হয়তো এখানেই, কিন্তু সেটা হচ্ছে বা হয়েছে সেরকম প্রমাণ আমরা এখনো পাইনি। আমরা আশা রাখি। আচ্ছা, আমরা একটু মাশরুফ ভাইয়ের কাছে যাব। মাশরুফ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন রবি ভাই? হ্যাঁ, ভালো আছি, আমরা সকলেই ভালো আছি। মাশরুফ ভাই, আমাদের নারী উত্তক্তকরণ প্রতিরোধ দিবস নিয়ে আজকে আমরা যে আলোচনাটা করছি, ফেসবুকের কথা যখন উঠে আসলো, আমরা বলছি যে ফেসবুকে একদল ছেলে পেলে বা একটা গোষ্ঠী তারা প্রচার করে যে নারীর পোশাকই নারী হয়রানি, যৌন হয়রানির জন্য দায়ী। অন্যদিকে একই ফেসবুক কিন্তু নারীকে অনেক বেশি স্বাধীনতা দিচ্ছে, যে তাদের এই হয়রানির কথাগুলো তারা ফেসবুকে প্রচার করতে পারছেন এবং আমাদের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। এবং আপনি নিজে আহ, আহ, এই এই জাতীয় সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, এবং অনেকেই আপনাকে ইনবক্স করেন, আপনাকে জানান এবং আপনি ব্যবস্থা নেন। আমাদেরকে কি কয়েকটা ঘটনার কথা উল্লেখ করতে পারেন যেটি থেকে আমরা সার্বিক চালচিত্রটা বুঝতে পারি? দেখুন, সত্যি কথা যদি আমরা বলতে চাই, আমাদের আত্মতুষ্টিতে ভোগার আসলে বিন্দুমাত্র সুযোগ নেই। কারণ প্রতিবার, এই যে ম্যাডাম যেমন বললেন, যে প্রতিবার একটা করে ঘটনা ঘটে। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সমাজের পালস ফুটে ওঠে, আপনি দেখবেন যে বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি, আমি একদম যারা পড়াশোনা করেনি তাদের কথা বাদ দিলাম, বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি তারা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যে আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের পেছনে মেয়ের পোশাক দায়ী। এবং এটি আসলে অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যে আমরা আসলে একটি মেয়ের পোশাককে দায়ী করি। আপনি শালীনতার কথা বলছেন, শালীনতার প্যারামিটারটা কে ঠিক করবে? আর শালীনতার কথা যদি আপনি বলেন, বোরখা পরা মেয়েরা কি আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে না? 5 বছরের শিশু আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এবং অত্যন্ত লজ্জার সাথে আমি বলি, পশু পাখিও ইদানিং বাদ যাচ্ছে না। তো আপনি আমাদের এই যে শালীনতার কথা বলে একটা মেয়েকে দমিয়ে রাখার চেষ্টা করছেন, এটি আসলে খুব নিচু শ্রেণীর আপনার, আমি বলবো যে খুব নিচু শ্রেণীর একটা পুরুষতান্ত্রিক মনোভাবের প্রকাশ, মেয়েটিকে দমিয়ে রাখা। আপনার কি মনে হয় মাশরুফ ভাই, আমাদের সমাজে, মানে ফেসবুকে তো আসলে গোটা সমাজ ব্যবস্থার পালসটা বোঝা যায়, সমাজে বিভিন্ন লোকদের মতামতটা সেখানে কোনো না কোনো ভাবে স্বাধীনভাবে ফুটে ওঠে। আমাদের কি এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপটা বেশি জরুরি, নাকি আমাদের এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন দরকার, বা আমাদের মনস্তত্ত্ব জগতে একটা বড় পরিবর্তন আনা দরকার? আপনি যদি আমাকে এই প্রশ্নটি করেন, আমি একটু ভিন্নভাবে আমি উত্তরটা দিতে যাচ্ছি, আচ্ছা। যেটি আসলে প্রচলিত ধারণার বাইরে। আমার মনে হয় যে ইট হ্যাজ বিন টাইম যে মেয়েদের এই প্রতিরোধে এগিয়ে আসা উচিত। আচ্ছা। কিভাবে? আপনি সেলফ ডিফেন্স শিখুন। এবং আপনি হয়তো বলবেন যে তাহলে পুলিশ কি করে, তাহলে ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো কি করে? তো আমি এখানে জাপানে আমি একটি মার্শাল আর্ট করি, ক্রাভ মাগা নামে একটি জুইশ মার্শাল আর্ট আছে। তো আমার জিমের 50% আপনার হচ্ছে মানুষ হচ্ছে মেয়ে। 50% যারা এখানে প্র্যাকটিস করছে তারা কিন্তু মেয়ে। তো আমার মনে হয় যে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ব্যাপার, কারণ আপনি যদি সেলফ ডিফেন্স শেখেন, মানে আমি চাই যে আমাদের দেশের মেয়েরা, আমি নিজে একজন ভাই, আমার একটি ছোট বোন আছে, আমি চাই যে এই যে মানে ভিকটিম যে মাইন্ডসেট, আমাদের দেশের মেয়েরা এটি থেকে আসলে বেরিয়ে আসুক। এবং নজরুল একটা কথা বলেছেন যে উনি ওনার নারী কবিতাতে বলেছেন যে চোখে চোখে আজ চাইতে পারো না হাতের উলি পায়ে মল, ঘুমটা তোমার ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিখল, যে ঘুমটা তোমায় করিয়াছে ভীরু ওড়াও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন যেথা যত আভরণ। এই যে দাসত্বমূলক যে মনোভাবটুকু সমাজ যুগের পর যুগ ধরে আমাদের ভেতরে ইনজেক্ট করছে, এটি ধ্বংস করতে সেলফ ডিফেন্স শেখা অত্যন্ত জরুরি। এবং আমি এখানে যতগুলো নারী দেখছেন, এখানে যারা দেখছেন, আমি তাদের সবাইকে অনুরোধ করবো যে রূপচর্চার পাশাপাশি আপনারা শরীর চর্চা করুন, আপনারা সেলফ ডিফেন্স চর্চা করুন। এবং নিজের ভিকটিম হওয়ার বদলে যে মানুষটি আপনাকে ভিকটিম বানাচ্ছে, আপনি তাকে আপনি প্রতিহত করুন। আচ্ছা, এবং মাশরুফ ভাইকে এইখানে থামাই। শামীমের কাছে আছে। শামীম, মাশরুফ যেরকমটি বললেন, রূপচর্চার পাশাপাশি আমাদের মেয়েদেরকে শরীর চর্চা করতে হবে, এবং তারা যদি নিজেরা প্রতিরোধে এগিয়ে আসেন, তাহলে এই ঘটনাগুলো কম ঘটবে। সমাজ বিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে আপনিও কি, আপনার মতামত কি এখানে?
এখানে না একটা বিষয় পরিষ্কার থাকা উচিত। একটা হচ্ছে যে যে কোনো নাগরিকের, সে নারী হোক পুরুষ হোক, তাকে নিরাপদে চলাফেরার অধিকার তার থাকবে এবং এটা সুযোগ এবং ব্যবস্থা করে দেবে রাষ্ট্র। এটা হচ্ছে রাষ্ট্রের একদম প্রাথমিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে রাষ্ট্রকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই এবং সেটাকে মাথায় রেখেই আমার কথা হচ্ছে তিনি রূপচর্চা করবেন কি করবেন এটা তার নিজস্ব ব্যাপার, শরীরচর্চাও তার নিজস্ব ব্যাপার। কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে ধরেন এই যে ফেসবুকের কথাটা উঠছে, ফেসবুকে এই সমস্ত প্রকাশ্যে বলা হচ্ছে তুমি যদি এই শুধু সমস্ত কাপড় ফেসবুক না, পরো, আমাদের বিভিন্ন সামাজিক মানে ফেসবুকে তো সমাজের একটা অংশের চিত্রটা ফুটে হ্যাঁ, ওঠে, কিন্তু আমাদের সমাজ জীবনে কিন্তু এই ঘটনাগুলো এই ঘটে। সমাজের চিত্রটা ফোটে কারণ অন্যান্য অংশেও সেটা চালু আছে, রাইট, তাই সমাজে এটা এক্সিস্ট সমাজ করে দেখে। এটাকে এক্সিস্ট করে, তাই যে ভিকটিম ব্লেমিং, যে মেয়েটার পোশাকই তার এই বিষয়টির জন্য দায়ী, এই ধরনের বিষয়গুলোকেও কিন্তু পরিষ্কারভাবে আইনগত জায়গা আছে এখানে। কিন্তু যেরকম একটা পোস্ট এসেছিল এবং প্রচুর সময় ধরে সেটা ছিল পহেলা বৈশাখের যৌন নিপীড়নের পরে, যে এরকম কাপড় চোপড় পরে বের হলে এরপর থেকে তোমাদেরকে আরো করা হবে, এরপর থেকে ধর্ষণ করা হবে, এরকম একজন পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। আপনারা মানে আমরা দেখেছি যে আমাদের অনেক বন্ধুরাই একেবারে সরাসরি পুলিশের থানায় গিয়ে জিডি করেছেন, কারণ ওইখানে কিন্তু এই ধরনের কথা, এই ধরনের থ্রেট, এটা কিন্তু সরাসরি আমার বিরুদ্ধে নিপীড়নের একটা বহিঃপ্রকাশ। এবং সেই কারণে আইসিটি আইন বলেন সব হিসাব করেই তারা এই ব্যাপারে জিডি করেছেন এবং যদি 40 জনের বেশি জিডি করতেন তাহলে কেসটাও নিতে হতো। তো এই বিষয়গুলোতে প্রতিরোধ সর্ব জায়গায় সব ক্ষেত্রে করতে হবে। যেই মুহূর্তে আমি নিপীড়নের শিকার হচ্ছি সেই মুহূর্তে আমাকে চুপ করে থাকলে সেটা হচ্ছে সবচেয়ে ভুল কাজ, ভুল কথা। এবং আপনি নিপীড়নের শিকার হলে নিপীড়নের কথাটা বলতে হবে, যেখানে এটা অপরাধীকে ধরিয়ে দেবার জন্য কেস করতে হবে, তাকে সামনে নিয়ে আসতে হবে। এবং নিপীড়ন এতদিন পর্যন্ত হয়েছে যে নিপীড়ন হলে চুপ করে থাকাটাই স্বাভাবিক, তাহলে তুমি খারাপ মেয়ে। আচ্ছা, এই জায়গাটাই আসছি মাসুদ ভাই, আপনার কাছে আবার আসি, আবার ফিরলাম আপনার কাছে। সেটি হচ্ছে যে শামীমা যেমন বললেন, যে সামিনা যেমন বললেন যে এটা রাষ্ট্রের দায়িত্ব নারীদের নিরাপত্তা বিধান করা। অন্যদিকে এবার পহেলা বৈশাখের এই ঘটনার পর আমরা পুলিশের অনেক বড় এক কর্মকর্তাকে বলতে শুনেছি যে এটি দুষ্টুমি হয়েছে। আপনি আপনার প্রতিক্রিয়া কি ব্যাপারে, মানে গোটা বিষয়টা নিয়ে? দেখুন, আপনার শুধু পহেলা বৈশাখ কেন, আপনার যে কোনো জায়গায় যখন আপনার এ ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা ঘটে, পুলিশের নিঃসন্দেহে এটা দায় এড়াবার কোনো সুযোগ আসলে নেই। ঠিক আছে, এবং এ ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। তো আমি নবীন কর্মকর্তা, আমার চাকরি জীবন খুব বেশি নয়, 4.5 বছরের মতো আমি সার্ভিসে আছি। তো আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখি যে আমাদের প্রশাসনের যে আপনার সীমাবদ্ধতাগুলো, এগুলো ছাড়াও আরেকটা খুব বড় সীমাবদ্ধতা আছে, ম্যাডাম যেটি বললেন, যে সমাজের ভয়। আমি যখন উত্তরায় ছিলাম, আমার ফেসবুক পেজ ছিল, তো আমি সরাসরি বলে দিয়েছিলাম যে তোমাদের কাউকে যদি কোনো হ্যারাস করে, তুমি সাথে সাথে আমাকে জানাবে, আমি ইনস্ট্যান্টলি টিম পাঠাবো। এবং আমি টিম পাঠিয়ে ধরে আনতাম এবং তারপরে বলতাম যে আইনের আওতায় আনার জন্য তোমরা মামলা করো, আমরা ফুল ফ্লেজেড সাপোর্ট দিব। তো তখন ভিকটিমরা বলতো যে ভাইয়া কে কি বলবে, সমাজ খারাপ কথা বলবে। তো আমি আসলে এই ব্যাপারটাকে আমি খুব স্ট্রং একটা মেসেজ আমি দিতে চাই যে যেই সমাজ তোমাকে বিপদে পড়ার পর তোমাকে পাশে না দাঁড়িয়ে তোমার বদলে তোমার অত্যাচারীকে সাপোর্ট করবে, সেই নপুংসক সমাজের সাপোর্টার হওয়ার কোনো সুযোগ তোমার নেই। তুমি শক্ত হয়ে লড়াই করতে শেখো এবং তুমি একদম করজোরে মিনতি না করে তুমি মাথা উঁচু করে ঘুরে দাঁড়াতে শেখো। আচ্ছা, মাশরুফের কথা শুনলাম, আপনার কথা শুনলাম, এবং প্রিয় দর্শক, আজকে হচ্ছে নারী উত্তক্তকরণ প্রতিরোধ দিবস, এবং আজকের দিনেই নারী ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে সে সংক্রান্ত একটি রিপোর্ট আমরা এখনই দেখে নেব। সাব্বির হোসেনের সেই রিপোর্টটি আপনারা একটু দেখে নিন। দেখে নেওয়ার পর আমরা আবারও ফিরবো আমাদের অতিথিদের কাছে। পুলিশের সহকারী উপপরিদর্শক কলিমুর রহমানের সঙ্গে বিয়ে হয় বর্তমান তুরাগ থানায় কর্মরত এক নারী পুলিশ কনস্টেবলের। গেল বছর দাম্পত্য বিচ্ছেদ হলে একমাত্র সন্তানকে জোর করে কলিমুর নিজের কাছে নিয়ে আসেন। 10ই জুন নারী কনস্টেবল রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে এলে সন্তানের সঙ্গে দেখা করানোর কথা বলে তাকে প্রাক্তন স্বামী কলিমুর খিলগাঁয়ের তিলপাপাড়ার এই বাসায় নিয়ে যান। সেখানেই নারী কনস্টেবলকে নির্যাতন করা হয়, অভিযোগ পরিবারের। আমার বোনকে বলছে যে আসছই যখন এখানে তাহলে বাচ্চাটা দেখে যাও, এই বলে ওর শাশুড়ি ওর ভাসুরের সাথে কথা বলায় অভিনয় করে আমার বোনকে রাস্তার মধ্যে পানি খাওয়াইছে। পানি খাওয়ানোর পর আমার বোন অজ্ঞান হয়ে গেছে। তারপরে ওকে ওই রাস্তা থেকে ওর ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে এই অপকর্মটা করছে, দর্শন করছে। এখন ওর সাথে আরো 4 জন সহযোগী ছিল।
ঘটনার সময় কলিমুর খিলগাঁও থানায় কর্মরত থাকলেও 11 জুন তাকে এসপিবিএনে বদলি করা হয়েছে। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের সাহায্য চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ নির্যাতিতের পরিবারের। খিলগাঁও থানার ওসি এবং এসি স্যারের সাথে দেখা করছে, দেখা করে ঘটনাটার বিষয় বলছে, বলার পর উনি এই বিবাদী কলিমুর রহমানকে ডাকছে, ডাকানোর পরে ওখানেও খারাপ আচরণ করে ওখান থেকে চলে গেছে। নির্যাতনের বিষয়টি জানতেন না বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে কলিমুর ও ওই নারী কনস্টেবল পুনরায় সংসার করতে থানার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কয়েকদিন আগে কথা বলে গেছেন বলে জানান এই কর্মকর্তা। আমার কাছে এই ধর্ষিতা সংক্রান্তে কেউ কোনো ধর্ষণ সংক্রান্তে এখন পর্যন্ত, এই যে এই মুহূর্তে কথা বলছি, এখন পর্যন্ত আমার কাছে কেউ কোনো অভিযোগ করেন। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর খিলগাঁও থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। মামলায় এএসআই কলিমুর সহ অজ্ঞাতনামা 5 জনকে আসামি করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। মাসরুর ভাইয়ের কাছে আবারও ফিরি। মাসরুর ভাই, একজন নারী কনস্টেবল এখানে নির্যাতনের শিকার হয়েছে, আপনার মতামত শুনতে যাচ্ছি। আমার মতামত আসলে এটি তো অত্যন্ত দুঃখজনক। পুলিশের ইউনিফর্মটা আমরা যারা পরি, আমরা আসলে না অত্যন্ত আবেগ দিয়ে আমি আপনার ইউনিফর্মটা আমরা ক্যারি করি। তো এই একজন নারী কনস্টেবলের ধর্ষিতা হওয়ার ঘটনাটি, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। আমি বলবো এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হলেও এটি আসলে এড়িয়ে যাবার নিঃসন্দেহে কোনো সুযোগ নেই, এবং আমি নিশ্চিত যে দৃষ্টান্তমূলক শাস্তি এই অপরাধীকে নিঃসন্দেহে দেওয়া হবে। এটি নিয়ে বিন্দুমাত্র ছাড় দেবার কোনো সুযোগ নেই আসলে। এবং আমার এই রিপোর্টটা এই প্রসঙ্গে দেখানোর উদ্দেশ্য এটাই যে স্বয়ং পুলিশের মধ্যে যারা আছেন তারাও কিন্তু নিরাপদ নন এই যৌন সহিংস আচরণ থেকে। এটাই আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল। প্রিয় দর্শক, আমরা এই আলোচনায় ফিরবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্দাজ রবি, আমাদের সঙ্গে সামিনা